নিজেদের লোকদেরকে তো বহিষ্কার করেই শেষ করতে পারছেন না। এবং বিএনপি বিরোধী ক্যাম্পেইন আমরা করছি, হাজার হাজার লোককে দল থেকে বহিষ্কার করেছেন। কি জন্য? চাঁদাবাজির জন্য। কি জন্য? আনরুলি বিহেভিয়ারের জন্য। তো ক্যাম্পেইন করছেন, একজন বলতে পারবে না এটা? একজন এটা উল্লেখ করবে না? মোর দেন 7,000 পিপল যাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। থামছে না তো চাঁদাবাজি, থামেনি তো। তো এখন এটা যদি কেউ বলে, আপনি বলবেন নেগেটিভ ক্যাম্পেইন করছেন। আর নলেজ বেজ বলতে কি বোঝাচ্ছেন? আমরা নলেজ বেজ নয়? দেখুন না, আমরা যে রূপরেখা তুলে ধরবো এবং যে আলোচনা আমরা করেছি দেশি বিদেশি এক্সপার্টদের নিয়ে, এই ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, ফ্রান্সে, ইটালিতে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পলিসি মেকিং অংশগ্রহণ করেছেন। পলিসি আমরা ফর্মুলেট করেছি, পলিসিগুলো আমরা উপস্থাপন করব। তো ডিস্টিংগুইশেবল ক্যারেক্টার যদি থাকে আমাদের পলিসি তাদের পলিসির মধ্যে, তাহলে আমরা যে পলিসিটা উপস্থাপন করবো এটার যে বাস্তবায়ন যোগ্যতা থাকবে এটা বিএনপির থাকবে না। কারণ বিএনপি তে করাপশন এ টু জেড বিরাজমান। করাপশনের জায়গা থেকে বাংলাদেশে জামাত ইসলামী যা ডেলিভারি দিতে পারবে, এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে দেওয়া পসিবল না। এখানে করাপশনের জায়গায় আমাদের পূর্বের এক্সপেরিয়েন্স, বর্তমানের ডেলিভারি, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন, সবকিছু দেখলে বোঝা যাবে যে কারা নেগেটিভ পলিটিক্স করে, কারা গুজব বেস পলিটিক্স করে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং প্রজন্মগুলোকে দেখেন, বিএনপির র্যাটরিককে তারা অ্যাকসেপ্ট করেছে? করেনি তো, কোথাও তো করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিত্তগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কোথাও তো অ্যাকসেপ্ট করেনি। আপনি বলতে পারবেন অনেক কথাই, শেষ পর্যন্ত আপনার উপর জনগণের আস্থা আছে কি নাই এটা তো জনগণ বিবেচনা করবে। যাকে ওনারা বলছেন নলেজ বেসড পলিটিক্স, দেখেন তো একটা একটা কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড। নির্বাচনী আচরণবিধি ভায়োলেট করে গ্রামে গ্রামে গিয়ে দেখবেন দুটো ভিডিও আছে, এই দুটো ভিডিওই আবার নির্বাচন কমিশন অফিসে কমপ্লেন আকারে জমা পড়েছে যে এই কাজ তারা করতে পারেন কিনা। তারা টাকা দিয়ে দিচ্ছেন, এখানে দেখবেন দুইটা বক্তৃতা আছে, এই বক্তৃতাটাকে অ্যানেক্স করে নির্বাচন কমিশনের অফিসে কমপ্লেন আকারে জমা পড়েছে। এগুলো নলেজ বেজ হলো? ইজ দিস দ্য অ্যাপ্রোচ? নলেজ বেজ হওয়া উচিত ছিল কি, নির্বাচনী আচরণ বিধি মেনে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা নিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন। প্রথমটাই শুরু করেছেন এমন এক কর্মকাণ্ড দিয়ে যেটি সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ। তাই নলেজ বেজ হলো কোথায়? স্পেশাল নলেজটা কি আমি তো এটাই বুঝতে পারছি না। ওয়ার ইজ দি স্পেশাল নলেজ বিএনপি ইজ নার্চারিং নাওএডেজ? কোন স্পেশাল বেজ নলেজটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা আমরা বুঝি না, যা আমরা জানি না, যা আমরা উপস্থাপন করিনি, যা আমরা জনগণের সামনে হাজির করতে পারবো না? এই ধরনের স্পেশাল নলেজটা কি? এটাও তো আমরা এখনো বুঝতে পারি না বিএনপির পলিসি মেকিং থেকে। বিএনপির পলিসি মেকিং এ যেটা এখন আমরা দেখছি সারা বাংলাদেশে, তারা দোয়া মাহফিল করছেন আর কোথাও কোথাও অপোজিশনকে গালিগালাজে ব্যস্ত আছেন। নাম দিয়েছেন দোয়া মাহফিল, আর ভিতরে করছেন ভোটের সমাবেশ, আর একই সাথে গালিগালাজ করছেন হলো অপোজিশনকে। জি। তো এইগুলো উপর দিকে যতই কথা বলা হবে, যে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো না কোনো ভাবে দূর দূরান্ত দিয়ে হলেও আমরা সম্পর্কিত, তিনি নতুন করে আরেকবার চেষ্টা করতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন যে ওনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা নিয়ে অনেকে হতাশ ব্যক্ত। উনি বলতে চাচ্ছেন যে আরেকবার আমরা চেষ্টা করে দেখতে চাই। আমি কি ওই ওনার পোস্টেরটা আপনাকে পড়ে শোনা, আসলে আপনাকে শোনাচ্ছি না, দর্শকদেরও শোনাচ্ছি একে শুনে। তিনি লিখেছেন যে নতুন ভাবে কিছু করার কথা বলার পর গত 2 সপ্তাহে কয়েকশো ছাত্র নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে এক সময় আশাবাদী ছিলেন। যাদের সাথে কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি, কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। তো এই যে তারা আরেকবার চেষ্টা করে দেখতে চায়, প্রত্যাশার ব্যাপারে আপনার অভিমতটা কি? এবং ওনাদের যতটুকু দেখেছেন এই যাবৎ এই গত কয়েক মাসে, সে দেখার পর ওনাদের যদি সেই নেতৃত্বে আরেকবার চেষ্টা হয়, সেটা সম্ভাব্য ফল নিয়ে আপনি কতটুকু আশাবাদী? এটা আমি মনে করি যে মানে প্রস্তাবটা উদ্যোগটা ভালো, এবং তুলনামূলকভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছি আমার কাছে, মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয়। এই কারণে যে আহ, আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না।
তো আমরা তিনটা মুখ দেখলাম, নাহিদ ইসলাম, আহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলকভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম। মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না, হালকা একটু বিতর্ক আছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে অনেক বেশি বিতর্ক। নাহিদ ইসলামকে নিয়ে আর একটু কম বিতর্ক। কিন্তু যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না, তবে একটা বাস্তবতা আছে, সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে। সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন, তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে, এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন, আমি মনে করি যে কোন রাজনৈতিক দলে না যেও, এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে। নাহিদ ইসলামরা যে ভুলটা করছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মাহফুজ আলম চলতে চায়। সুতরাং তার এই চলার বিষয়টা আমি স্বাগত জানাই, এবং আমি মনে করি যে এটা বাস্তব উপযোগী এবং এটাই হওয়া উচিত। এবং তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম, আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি। আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না, মন্ত্রী হোক এটাও চাই না। আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা, মানুষকে সম্পৃক্ত করা, তারপরে হলো ক্ষমতায় যাওয়া। আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে সেটা যে আসলে মানুষকে হতাশ করে, সেটা তো প্রমাণ করে ফেলছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা। মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল, আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের যেটাকে বলা হয়, কি বললেন এটা, ক্ষমতার বৃত্তে যখন কি একটা রাজনীতি হয়, এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না। তো এই ধরনের কিংস পার্টি, এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম, এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম, এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো। এমপি তো আসলে কিছু না, আসলে ক্ষমতা চায়। ক্ষমতা চাইলে তারা মনে করে যে পরিবর্তন করতে পারে। কিসের পরিবর্তন? ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে সুরক্ষা দেয়া আর ক্ষমতার চর্চা করা, সেটাই তো। এবং এমন একটা বৃত্তে চলে গেল যেই বৃত্তের আর একটা রাজনৈতিক রূপ আছে, সেখানে তারা প্রধান রূপ না। আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হলো, এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয়, প্রথম জামাতে ইসলাম, তারপরে অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলন, তারপরে হলো এনসিপি। মানে একে তো হলো জামাতের জোট, সেই জোটেও তাদের অবস্থান তৃতীয়। তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো, তাহলে তাদের অবস্থান থাকতো কিন্তু দ্বিতীয়। যদি 5টা আসনও পাইতো, সেটা হয়তো তাদের অবস্থান দ্বিতীয়। তো যাই হোক, বোঝাই যাচ্ছিল যে এখন দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে, উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বেরোয় আসছে, সেই গর্তে হয়তো তারা ঢুকছে। তো মাহফুজ আলমের এই আয়োজনটা, উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে, এবং সত্যি আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার। তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এইটা না, তরুণ নেতৃত্ব। সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব। সেই নেতৃত্বের বয়স হইতে হবে 16, 17, 18, 19, 20 বছর, তা না। সেটা 30 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে। মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত, সেই ধারাটা মাহফুজ আলম ওয়েলকাম করছে। মাহফুজ আলম সাথে যদি কাস্টিং যারা, তারা যদি যুক্ত হয়, আমি মনে করি তরুণ সমাজ যেই ধাক্কাটা খেয়েছে, আমরাও যারা ধাক্কা খেয়েছি, আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ, তিতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই। যেমন আমরা দেখেন, আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে, তারেক রহমানের কি আমরা পুরনো রাজনীতিটা পছন্দ করছি না। যেহেতু নতুন কথা বলছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, আমরা কিন্তু সেইটাকে পছন্দ করছি। আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার, বা জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার, অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার,
বা ফ্যাসিবাদের আস্থান উড়ায় দাও, জ্বালায় দাও, গুড়ায় দাও, এই সমস্ত যদি মানে হুমকি ধামকি মূলক কথাবার্তা শুনতাম, আমরা কিন্তু হতাশ হতাম। আমরা অনুপ্রাণিত হচ্ছি। এইরকম ধারা পুরনো পুরনো রাজনৈতিক দলও নতুন ধারায় রূপান্তর করতে পারে। তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয়, তাহলে কি হবে? তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক। এখন তো আমি পুরো বিভ্রান্তের মধ্যে আছি, কে সঠিক কে বেঠিক আমি তো বুঝতে পারছি না। সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে, মানুষ একটা পরিবর্তন চায়, একটা নতুন রাজনীতি শুরু করতে চায়। সেই রাজনীতির যদি মাহফুজ আলমরা আগাইতে পারে, আমি মনে করি যে এইটা সমর্থন পাবে। নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, এই যে মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা নাহিদ ইসলাম অথবা আমি যদি এনসিপির কথা ধরি, তাদের যেভাবে উত্থান, মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে, নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল, সে আন্দোলন থেকে তারা রাজনীতিতে আসলো। আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে, যে তখন একটা আন্দোলন ছিল, আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক নূর, তারপরে আপনার রাশেদ খান, এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করলো। সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতোই মনে হচ্ছে, বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো। ওইখান থেকে অর্ধেককে পাঠাই দিয়েছে, জেনারেল সেক্রেটারিকে পাঠাই দিয়েছে বিএনপিতে, সে বিএনপিতে যোগ দিয়েছে ধানের শীষ পাওয়ার জন্য। দলীয় আদর্শ না কি আদর্শ বুঝতে পারলাম না, একটা দলের সাধারণ সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে। সভাপতি বলতেছে এটা নাকি তাদের নির্বাচনী কৌশল। ঠিক আছে, কৌশল। এখন এটা দেখে কিনা ছোট ভাইয়েরা পুরো দল বল নিয়ে জোটে যেয়ে যোগ দিল তো জামাতের সঙ্গে, যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার। যদিও আমরা অনেকে আবার সন্দেহ করছি এটা জামাতেরই সন্তানের মতো। জামাতের জেনারেল সেক্রেটারিকে আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে এসো না। তখন একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোধ তারা ওই দিকেই যাচ্ছে। তো এখন আমরা দেখলাম না, ঠিকই বাপের আঁচলের নিচে তারা চলে গেছে। তো আপনি যে আশাটা একটু আগে ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে কিছু আশা আমরা করতে পারি, নতুন কিছু, তো নতুন দুইটা এক্সপেরিমেন্ট তো ফেল করলো বলতে মনে হয়। আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন? যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে, আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যায় আসা উচিত। যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, ডেমোক্রেসি তো একটা ওয়ান সাইডেড হইতে পারে না, ডেমোক্রেসি হবে বহুমুখী। আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না, এটা এটা না এইটা। আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়া, ক্ষমতা ভোগ করা, তাহলে তো আর এটা রাজনীতি হলো না। রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন, ক্ষমতাটা হলো সেবার জন্য। আপনি যখন নাকি একজন হন মানে প্রতিষ্ঠিত হন, তখন আপনি কি করেন? আপনি আপনার এই প্রতিষ্ঠার বিষয়টা আপনি ছড়া দিতে চান, সে ধন সম্পত্তিতে হোক, বিদ্যা বুদ্ধিতে হোক। তো রাজনীতিটা তেমনই। রাজনীতি তো না যে আমি এটা এনজয় করব, এটা আমি আরো সেবা দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে। সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে, বিষয়টা তা না। নতুন রাজনীতি, এবং সেখানে যদি তরুণদের মেধাটা, যেহেতু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক ধারালো হয়। কারণ আমরা ধরেন আমাদের চিন্তা শক্তির একটা বন্ধত্ব হয়ে গেছে বলে মানে ধারণা করি। সেখানে তরুণরা অনেক কিছু অপশন থাকতে পারে, অনেক চিন্তা তারা মাথার মধ্যে অ্যাবজর্ব করতে পারে। তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি। কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি, আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি তো বারবার বলি যে তাহলে নতুন রাজনীতির দরকার। তাহলে তো বলতাম যে একটা আমাদের গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো, আমরা এটা নিয়ে বিতর্ক করতাম। সেই বিতর্কে গণ অধিকার পরিষদের কি কর্মসূচি, এনসিপি কি লক্ষ্য, কি তারা বললো, কি তারা করলো, এগুলি নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু আমরা সেই আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কেন? মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে। আমাদের একটা এমন একটা নেতা দরকার, যেই নেতা মানে ক্ষমতার জন্য, এমপি গিরির জন্য
শুধু পাওয়ার পলিটিক্স এর জন্য যার জন্ম হবে না, যে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে, একটা পরিকল্পনা উপহার দেবে, যেই পরিকল্পনায় মানুষের জীবনের আহ মানে আহ, মানে জীবনের মান উন্নয়ন হবে, সে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে। তো সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাহফুজ আলমের এই আহ্বানটাকে আমি খুব যৌক্তিক মনে করছি। আপনার আশাবাদী মানুষ, আপনার আশাবাদ পূর্ণতা লাভ করুক, এটা চাই। কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না, একেবারেই না। এই কারণে যে উনি তো পরীক্ষিত, উনি তো পরীক্ষিত। কারণ উনি বেশ কয়েক মাস একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই মন্ত্রণালয়টা আগে যেভাবে চলতো তার চেয়ে কি উনি 1 ইঞ্চি পর্যন্ত সরাতে পেরেছেন? 1 ইঞ্চি? উনি কি একটা কাজ করতে পেরেছেন এই দায়িত্ব পাওয়ার পর, যে কাজটা দেখে আমরা মনে করতে পারি যে উনি চেষ্টা করেছেন? একটা সিঙ্গেল আমি দেখিনি। আমি উনি কিন্তু না আমি প্রথমে বলেছেন, জি বলেন বলেন। আমি আসলে এই কারণে বলছিলাম যে আমি মানে মোটামুটি মানে একেবারে কিন্তু 100% মার্কস দেয়নি। আমি বলছি যে তুলনামূলক ভাবে এই তিনজনের মধ্যে সে বেটার, তাকে নিয়ে মানে হালকা বিতর্ক আছে, বেশি বিতর্ক নেই। হালকা বিতর্ক মানেই তো এটাই যে আমরা শুধু তথ্য মন্ত্রণালয় কেন, আপনার একটা মন্ত্রণালয় এমন কোন নজির আমি দেখছি না যেটা বলতে পারি যে এই কাজটা তারা করছে, করে একটা একটা ঝাঁকুনি দিছে তা দেখেন। বরং এখন দেখতেছি কি আপনার ওই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফ মাহমুদ সচিব ভুঁইয়াকে ঘিরে যে চক্র, কর্মকর্তাদের চক্র, সেই চক্রকে এখন দৌড়ানি দিচ্ছে, প্রায় 17-18 জনকে বদলি করে দিচ্ছে তার যারা গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিল। তো এরকম প্রয়োজন হচ্ছে কেন? প্রয়োজন হচ্ছে এই যে এটাকে মনে করা হচ্ছে যে এটা একটা কোটাল। তো সুতরাং এটা ঠিক যে তারা দায়িত্ব পেয়ে যে মানে মারাত্মক কিছু করছে। দেখেন আমাদের সাথেও তো একটা মত বিনিময় করার মধ্য দিয়ে তার চিন্তা কি ভাবনা কি সে তো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে না। দেখলাম মাহফুজ আলম বা এর আগে কে ছিল, নাহিদ ইসলাম বোধহয়, কেউ কিন্তু খোলামেলা এ করলো না সেখানে। কালকে আমরা একটা অনুষ্ঠানে গেলাম বহু বছর পর, তা একজন রাজনীতিক, সে তো আর ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতায় যারা থাকলো, যে নতুন যারা রাজনীতির কথা বলছে, গণমাধ্যম কি করবে, তাদের চিন্তা ভাবনাটা কি, সেটা নিয়ে কিন্তু একটা দিনের জন্য আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না, সামনাসামনি কথা বলতে পারলাম না। এইটাই হচ্ছে খুব দুঃখজনক। তারপর আমি মনে করি যে যদি তাদের এই মূল্যায়ন থেকে যদি উপলব্ধি হয়ে যদি নতুন কিছু শুরু করতে পারে, মানে দেখা যাক কি হয় আর কি। মানে এই অভিজ্ঞতার কথা আমি বলছিলাম। এই যে আপনি কালকে কথাটা আপনি উঠাইলেন, যেহেতু আপনিও ছিলেন আমিও ছিলাম, আমরা পাশাপাশি বসেছিলাম, ওখানে বসে বসে অনেক মত বিনিময় করেছি। তো কালকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার অভিমত যেহেতু আলোচনা উঠলো, একটু জানতে চাই যে তারেক রহমানের যে আয়োজনটা, এই আয়োজনটা আপনার কাছে সব মিলিয়ে কেমন লেগেছিল? দেখেন আমি বলছিলাম যে আমি দেখেন আমি কিন্তু কোনো সেমিনার সিম্পোজিয়ামে এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টার অনুষ্ঠানে সাধারণত আমি অ্যাভয়েড করি, কারণ আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে। আমি নিজেও সারাদিন মানে কণ্ঠ শ্রমিকের মতন কাজ করি। তো সেখানে যে আমি একটা বোরিং একটা অভিজ্ঞতা নিয়ে আসবো, তাদের লেকচার শুনবো, যে যারা লেকচার দেয় তাদের উপর আমার আস্থা নেই। কারণ সেমিনার সিম্পোজিয়াম তো কম হলো না, ঘুরে ফিরে তো সেই একই ক্ষমতা আর ধান্দাবাজি। সেখানে আমার প্রচন্ড রকম বিতৃষ্ণা থেকে আমি গত কয়েক বছর ধরে কোনো অনুষ্ঠানে যাই না। এমনকি যখন আমি বাংলা মিশনের নিউজের হেড ছিলাম, আমি ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানগুলিও আমি বর্জন করতাম, আমি ওখানে যেতাম না। কারণ ওই 2-2.5 ঘন্টা মোবাইল ফোন বাইরে রেখে বিচ্ছিন্ন থেকে আমি ওই মানে তেলবাজি সংবাদ সম্মেলন শুনতে আগ্রহী না। কিন্তু কালকেও কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি আমার কি চলে যাওয়া উচিত, কিন্তু না, দেখি না দেখতে দেখতে কিন্তু আসলে সত্যিকার অর্থে শেষ পর্যন্তই আমরা ছিলাম, আপনি সাক্ষী। তো এরকম অনুষ্ঠানটা আমার কাছে বহুত বছর পর আমার কাছে অসাধারণ লেগেছে। এই কারণে আমি এখানে শুধুই মাত্র শ্রোতা ছিলাম, সেখানে কিন্তু আমি কোনো বক্তৃতা দেইনি, এবং বক্তৃতা দেয়া আমার দরকার ছিল বা আক্ষেপ সেটাও কিন্তু আমার নেই। বরং যতটুকু হয়েছে ততটুকু আমি এটা পাইলাম যে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে সাংবাদিকদের আচরণ পেশাদারিত্বমূলক হওয়া উচিত, এবং রাজনীতিকরা সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে দেখতে চায়, এই মনোভাবটা আমি দেখলাম। সেখানে তেলবাজির একটু চেষ্টা হালকা পাতলা ছিল,
কিন্তু সেটাকেও কিন্তু প্রশ্রয় দেয়নি। সবচেয়ে বড় কথা হলো প্রতিটা সাংবাদিকের ডোর টু ডোর যাওয়া, এমনকি মানে ক্যামেরার পিছনের মানুষগুলো, যে ক্যামেরা পার্সন, তাদের সঙ্গে হাত মিলানো, শুভেচ্ছা বিনিময় করা। আমি এর মধ্যে একটা আন্তরিকতা দেখলাম। শুধু আন্তরিকতা, লোক দেখানো না, একজন মাননীয় বললেন, তাকেও বললেন যে মাননীয় এই শব্দটা ব্যবহার করবেন না। তার মানে তিনি সরাসরি সম্বোধন চান এবং সরাসরি প্রশ্ন চান, বক্তব্য চান। এবং সম্পাদকরা ভালো বলেছেন, অডিয়েন্সের সাইড থেকে একজন দুজন একটু পছন্দ হয়নি, তারপর কথা বলেছেন। তো মোট কথা এইটুক মানটা, আমি যদি 15 বছরের তো তিক্ত অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বিচার করি, এইটুক মান অর্জনটাও কম না। বাট এটা যে একদম 100 ভাগ আমি মার্কস দেবো তা না। 100 ভাগ মার্কস দেবো যদি সরকার গঠন করতে পারে বিএনপি, তারপর ওই জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে যদি তারেক রহমান বসেন, তখন যদি এরকম একটা পেশাদারিত্বমূলক একটা সংবাদ সম্মেলন হয় বা সাংবাদিকদের অনুষ্ঠান হয়, তখন আমি 100 মার্কস দেবো। এখন আপাতত আমি 50 থেকে 60 ভাগ দিলাম, 5 মার্কস দিলাম, কিন্তু তখন আমি দেবো 100 ভাগ। তবে ধারাটা ভালো, এই ধারাটা। এখানে একটু থামাই এই কারণে যে আপনি ওখানে বসে আমাকে বলছিলেন একটা কথা, একটা জায়গায় আমাকে দৃষ্টি আকর্ষণ করছিলেন। সেটা হলো যে উনি বসেছেন মঞ্চে, সামনের যে প্রথম 3টা সারি, সেই 3 সারিতে ওনার কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে একটা মানে উপস্থিতি, সরব উপস্থিতি এবং বেশ গর্জিয়াস একটা ধরনের উপস্থিতি, উনি মত বিনিময়, আপনি, আমার খেয়াল আছে পিছনে লেখা ছিল তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়। সাংবাদিক ছিল, তারেক রহমান ছিল, মাঝখানে ওই নেতারা কেন? ওনাদের উপস্থিতি কি খুব জরুরি ছিল? না, জরুরি ছিল না। এই জন্য আমি বলছি তো যে আমি এই অনুষ্ঠানটাকে আমি মানে 100 মার্কস দিচ্ছি না, এই কারণে যে ওই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার ছিল। এখানে ওনার সাথে ওনার যে প্রেস উইং, আমি মনে করি বরং এই প্রেস উইং ভালো করছে, তারাই যথেষ্ট ছিল। বাস একজন মানে যেহেতু সাংবাদিকদের চেনে জানে, এরকম একজন নেতা থাকলেই যথেষ্ট ছিল, বাকিদের থাকা দরকার ছিল না। কারণ আমরা তো এইগুলি দেখতে দেখতে অভ্যস্ত। গণভবনেও দেখতাম যে মানে প্রথম সারিগুলোতে আওয়ামী লীগের নেতারা বসে পড়তেন, সেখানেই মানে শেখ হাসিনার সামনে বসে থাকা। তো এই একই ধারাটা আমরা দেখতে চাই না। সেই কারণে আমি বলছি যে এই জায়গাটা, এই যে আলোচনাটা করা মানে হলো তাদের দৃষ্টি আকর্ষণ করা, যাতে ভবিষ্যতে সাংবাদিক সম্মেলন হোক, সাংবাদিক অনুষ্ঠান হোক, যাতে সাংবাদিকরা প্রাধান্য পায়। কারণ ওখানে আমরা দেখলাম যে সিনিয়র বেশ কয়েকজন সম্পাদক ছিলেন, তাদের ওইভাবে আসনগুলো বিন্যাস করার দরকার ছিল। তো যেহেতু এটা সাংবাদিকদের, সুতরাং এখানে সম্পাদক সাংবাদিক সব একসাথে ছিল। কিন্তু ভবিষ্যতে যখন প্রেস কনফারেন্স করবে, তখন যেন যারা মানে কথা প্রশ্ন করবে, লিখবে, বলবে, তারা যেন প্রায়োরিটি পায়। ওই চেয়ারের সামনে বসে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা বা ক্যামেরার ফোকাস গুলো যেহেতু সামনের সারির দিকে থাকে, ওই প্রতিযোগিতা যাতে না হয়। সুতরাং আরেকটু, আমি এই জন্য প্রথম বলে আমি বেশি আলোচনা করছি না। এই ত্রুটি বিচ্যুতি গুলো যদি মানে দূর করা হয়, তাহলে আমি মনে করি যে সরকারের সাথে, দলের সাথে সাংবাদিকদের যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা শত্রুতামূলক হবে না, পারস্পরিক বন্ধুত্বমূলক হবে। এবং যেটা তারেক রহমান যেটা আহ্বান করছে, যে আপনারা এমন সমালোচনা করেন যে সমালোচনার মধ্য দিয়ে আমরা আমাদের মানে উন্নয়নকে, আমাদের রাজনৈতিক লক্ষ্য পরিকল্পনাগুলোকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বিষয়টা তো তাই। তো আমরা সমালোচনা করি কেন? সরকারের ভালোর জন্য। আমরা তো সরকারকে পতনের জন্য, উড়াই দাও, ফেলাই দাও, উল্টাই দাও, সেজন্য তো করি না। এটা শেখ হাসিনার সময়ও আমরা কিন্তু ওই কথাটাই বলতাম, যে আমরা আলোচনা করি কেন? ভোট যাতে ভালো হয়, সবার অংশগ্রহণে হয়, যাতে এই একটা কার্যকর পার্লামেন্ট গঠিত হয়, সেই লক্ষ্যে আমরা তো মানে আমাদের ওই লক্ষ্য ছিল না যে শেখ হাসিনাকে উল্টাই দাও, ফেলাই দাও। সে সংশোধন হয়নি। যদি সংশোধন হইতো তাহলে তো আজকের এই পরিণতি হতো না। তো আগামী দিনের এখন যারা রাজনীতি, তাদের ক্ষেত্রে আমাদের ওই একই বক্তব্য, যে আমরা সরকারের পতনের জন্য কাজ করি না, আমরা কারেকশন গুলো, ত্রুটিগুলি, ওই যে 4th স্টেট বলা হয় কেন, যে আমরা ওই আইনায় তাদের ভুল ত্রুটিগুলি দেখাই দিতে চাই, সমালোচনা করতে চাই। সমালোচনা মানে শত্রুতা না। আপনি বলেন না আমাকে
তবে আপনার কিন্তু এটা ভালো লাগে না। আমি বলি মাসুম আপনি এই কথাগুলি বলা ঠিক হয়নি, তার মানে এগুলি তো সমালোচনা। তো যখন এই রাজনীতির প্রেক্ষিতে আমরা বলি, তখন আমরা এই সমালোচনা, যেমন আপনি বলেন এত কিছুর মধ্যে প্রশংসাটাই তো করতে পারতাম, কিন্তু কেন বলছি যে এটা দেখতে সুন্দর হইলো না। একজন সাংবাদিক, সে বিটের হোক যাই হোক না কেন, এইভাবে বলতে পারেন, আপনি চুপ থাকেন, এই আচরণটাও নিন্দনীয়। প্রশ্নটাও সাংবাদিকদের মধ্যে থেকে পেশাদারিত্ব থাকবে। পেশাদারিত্বটা শুধু রাজনীতিকরা দেখাবেন তা তো না। আপনি আমি যদি নিজেদের মানে কি বলে চাটুকারিতা উড়াই দেই, তখন রাজনীতিকরা তো মানে তাদেরকে তো আমি খারাপ করতেছি। তাদেরকে দেখেন, শেখ হাসিনারও তো একসময় ছিল প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলন, কিন্তু পরে এটা হয়ে গেল প্রশংসা ভিত্তিক সংবাদ সম্মেলন। আগে ছিল না একসময় প্রশ্ন, উনি প্রশ্ন নিতেন বলতেন, কিন্তু পরে হয়ে গেল প্রশংসা নিতেন। তারপর উনি হাতের তাকে দেখতে বলতেন যে প্রশ্ন কোথায়। উনিও প্রশ্ন খুঁজতেন, প্রশ্ন পাইতেন না, শুধু প্রশংসাই পাইতেন। যখন আহ্বান করতো যে প্রশ্ন কোথায়, তখনও আবার প্রশ্নের নামে যা বলতো সেটাও আবার প্রশংসা। মানে এইরকম একটা ভয়াল পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমাদের আবার প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলনে ফিরে যেতে হবে, তাইলে সরকার ঠিক থাকবে, রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে। জি, আমার অনুষ্ঠান আমরা শেষই করবো। খালি ছোট্ট এই আপনার এই শেষ কথা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনি ছোট্ট করে জবাব দেন, 1 মিনিটে জবাব দেন। এই যে একজন সাংবাদিক হিসাবে সরকার পরিচালনা যিনি থাকেন, অথবা যারা সরকার পরিচালনা করতে যান, অথবা যারা সরকার পরিচালনা করতে চান, এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের কাছে যে আপনি প্রশ্ন করার যে একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে এবং তাদের কাছে একটা জবাব যে আপনি চান, আমাদের এখানে তো এখন একজন অন্তর্বর্তী সরকার আছেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশাল জনপ্রিয় এবং পরিচিত। এখনো একটাও প্রেস কনফারেন্স করলেন না উনি, 1.5 বছরের মাথায় হয়ে গেল। উনি খালি মাঝে মাঝে বাণী দেন, ভাষণ দেন জাতির উদ্দেশ্যে, কিন্তু উনি কোনো প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন না সাংবাদিকদের। ওনার পরিচিত 2-1 জনকে ডেকে ডেকে হয়তো বলেন, এর বাইরে কিছু না। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি হ্যাপি? এটা শেষ লগ্নে আমি আর এগোতে চাই না, কারণ এটা আমার একটা চূড়ান্ত হতাশা জায়গা। আল্লাহর হস্তে নির্বাচনটা যদি পারলে আরো আগে নিয়ে দিয়ে যদি বিদায় দেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ, আর ওই সংবাদ সম্মেলন ডাকারও দরকার নেই, আমার প্রশ্ন করারও ইচ্ছা নেই। কি বলবো, এটা তো মানে কি মানে মনে করলাম আর কি হলো, আমি এখনো এটা মিলাইতে পারি না। একটা 1-1.5 বছর ঘোরের মধ্যে থাকলাম আসলে, সত্যি কথা বলতে। মানে কি দেখলাম, এরকম দেখার জন্য প্রস্তুত না, এবং আমরাও প্রস্তুত না। আমরা বলি যে একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আসলে তো এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। কিসের আপনার বিপ্লব? আপনি এখন আরেক আপনি মবক্রেসি তৈরি হয়েছে, সেই মবক্রেসি মানে তো ফ্যাসিজম। তো মানে এটা হইলো, এটা বলেন তো। সেজন্য আমি বলি যে এখন আমার আর কোনো প্রত্যাশা নেই, এবং এটা নিয়ে আর উনি সংবাদ সম্মেলন আর সময়ও নেই। উনি ডেকে আর কারেকশন করারও দরকার নেই, যতটুকু করছে ভালো মতন, অন্তত একটা ভালো একটা নির্বাচন দিয়ে যেতে পারলে। আমি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক পরিচিত মুখ, এবং আপনাদের আশীর্বাদে যিনি ছিলেন, আমরা একসাথে কারাবরণ করেছিলাম, এবং মুক্তি ঠিক পাননি তিনি এখনো। জামিনে ছাড়া পেয়েছেন সেই নির্যাতিত মজলুম অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শেখ হাফিজুর রহমান কার্জন, অভিনন্দন আপনাকে। অন্তত এই প্রথমবারের মতন জনসম্মুখে এলেন আপনি। কয়েকদিন আগেই আপনি ছাড়া পেয়েছেন, ছাড়া মানে জামিনে মুক্ত হয়েছেন। প্রথমেই আপনার কাছে আপনার অনুভূতিটা জানতে চাইছি, এবং অসংখ্য অসংখ্য মানুষ আপনার জন্য প্রার্থনা করেছিলেন, আপনার মুক্তির দাবি করেছিলেন, এবং যেগুলো বলতে গেলে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ি। আপনি আমার চেয়েও আরো বেশ কয়েকদিন কারাগারে থেকেছেন। মুক্তির পর, মানে মুক্তি ঠিক নয়, ছাড়া পাওয়ার পর আপনার অনুভূতি প্রথমে জানতে চাইছি। না, প্রথমত আপনাকে ধন্যবাদ যে যারা আমার জন্য দোয়া করেছেন, সমর্থন করেছেন, যারা আমাদের ঘটনায় উৎসাহিত হয়েছেন, সবাইকে আমি এবং আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং মানে বিষয়টা হচ্ছে যে আমি তো লয়ের অধ্যাপক, আমি আইনের অধ্যাপক, আমি ক্রিমিনোলজি পড়াই, ক্রিমিনাল ল পড়াই। যার ফলে পুলিশ, গ্রেপ্তার, আইন, আদালত, জেলখানা, এইটা নিয়ে আমি
পড়াশোনা করি, গবেষণা করি, এটা আমার অজানা কোনো বিষয় না। সুতরাং আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে আমি যদি কোনো অপরাধ করে থাকি, হ্যাঁ, যদি কোনো অভিযোগ আসে, সেটা যদি গ্রেপ্তারের মতো কোনো ঘটনা হয়, তাহলে পরে আপনি ন্যায্য কারণে গ্রেপ্তার করেন। কিন্তু আমরা আসলে 28শে আগস্ট আপনার যে আপনার রিপোর্টার্স ইউনিটির মিলনায়তন যে আমরা গিয়েছিলাম, আমরা কিন্তু জি। গিয়েছিলাম একটা আলোচনার জন্য, এবং সেই আলোচনার বিষয় এবং ছিল বাংলাদেশের আমন্ত্রিত অতিথি হয়ে। মুক্তিযুদ্ধ ও সংবিধান। আপনি একটা দেশ হলো, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ হলো, সেই দেশের আপনার 30 লক্ষ শহীদ, 5 লক্ষ মা বোনের যে আত্মত্যাগ, তা অসংখ্য মানুষ অসংখ্যভাবে কাজ করেছেন দেশে বিদেশে, কেউ কূটনৈতিক কাজে, কেউ বাংলাদেশের জন্য সমর্থন আদায় করার জন্য। মানে মুক্তিযুদ্ধ মানে একটা বিশাল মহাকাব্য। হ্যাঁ, এইটার মানে অনেক ইতিহাস এখনো আমরা লিপিবদ্ধ করতে পারি। এবং এখন ধরেন যে 30 লক্ষ শহীদ আমরা বলি, 30 লক্ষ, 30 লক্ষর বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, এবং এইটা নিয়ে যে একটা বিতর্ক, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার প্রশ্ন হচ্ছে এই বিতর্কের জায়গা থেকেই এবং 71কে যেভাবে মানে কি বলা যায় ছোট করা হচ্ছে, 24-এর উপরে 24-এর উপরে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং একটা ভয়ঙ্কর সময়েই আমরা সেই আলোচনাতে অংশ নিয়েছিলাম। আপনিও আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন একজন অধ্যাপক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমিও আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, সেখানে আরো অনেকে ছিলেন। এবং আমাদেরকে আটক করা হলো, পুলিশকে আমরাই ডাকলাম, আমাদের ডাকে এলো, উল্টো আমাদেরকে অ্যারেস্ট করা হলো, এবং এর সঙ্গে অবশ্যই অনেক মুক্তিযোদ্ধাকেও আটক করা হলো। সেই আইনের ব্যাখ্যা আপনি দিচ্ছিলেন, সেই জায়গাটা যদি বলতেন যে এইভাবে নিরপরাধ হওয়া সত্ত্বেও মাসের পর মাস কারাবরণ করতে হলো। আপনি বলছেন ন্যায্যতার জায়গা থেকে যদি আটক রাখে তাতে কোনো সমস্যা নেই, আটকও রাখুক, কিন্তু সে আটক করেও তো একটা সীমা আছে, তাই না? জামিন পাওয়া তো আমাদের অন্যতম আইনগত অধিকার, সে জামিনটাও তো সহজে মিলল না, আমাদেরকে 3 মাস, 3.5 মাস, 4 মাস পর বেরোতে হলো। এই জায়গাটা কি বলবেন, রাষ্ট্র কোন দিকে নিয়ে যাচ্ছে? না, আমি আসলে আমাদের যে ঘটনাটা হয়েছে সেটা মানে আমাদের ঘটনার নানা রকম দিক ছিল, নানা রকম মাত্রা ছিল, যার প্রেক্ষিতে দেশে বিদেশে এটা মানুষের অ্যাটেনশন ড্র করেছে, এবং মানুষ এতে সরকার ভীষণভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং সবচেয়ে আমি আমাদের ঘটনার যেভাবে বিশ্লেষণ করি, প্রথমত হচ্ছে যে আপনি বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এই আপনি এই ধরনের ঘটনা পাবেন না। কারণ প্রেস ক্লাব কিংবা রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিকদের কোনো একটা জায়গাতে যদি কোনো আলোচনা হয়, যদি কোনো প্রেস কনফারেন্স হয়, তাহলে পরে কিন্তু সেখানে কেউ কোনো ঝামেলা করে না। এবং সেইটা নিয়ে আমরা আলোচনা করতে গিয়েছি, সেখানে আমাদের উপরে মানে নজিরবিহীন মব করা। হ্যাঁ, কারণ আমরা কারা ছিলাম? আমরা ছিলাম সাংবাদিক, ছিলাম অধ্যাপক, ছিলাম আপনার সাবেক সচিব ছিলেন, সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন, তারপরে সৌরভ ভাই ছিলেন, তারপরে দর্শক ছিলেন। এইটা মানে কমপ্লিটলি একটা সিভিল সোসাইটি ডিসকাশন। অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সেখানে মব করা হলো, মব করার পরে আপনি এবং রিপোর্টার্স ইউনিটির যারা ছিলেন তারা পুলিশকে ফোন করলেন, এবং পুলিশ এসে আমরা দেখলাম যে পুলিশের সামনে আমাদেরকে কলার ধরছে, কাউকে কাউকে পদপিষ্ট করছে, তারপর ব্যানার ছিঁড়ে ফেলছে। লতিফ সিদ্দিকীকে আপনার কেন্দ্র করে যেভাবে তার বাবা মা তুলে গালাগাল দেওয়া হলো, তাকে অপমান করা হলো, এবং যেভাবে আপনার মারধর করা হলো, কয়েকজন আহত হলো, আবার কয়েকজনকে তারা কিন্তু হত্যার চেষ্টাও করেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এরকম রক্তাক্ত একটা করা হয়েছে, মাথা পরিস্থিতিতে, ফাটিয়ে দিয়েছে, হ্যাঁ, মাথা তো ফাটিয়ে দেওয়া আপনার হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। জি। মানে একটা রাষ্ট্রের ভেতরে, আমি সভ্য রাষ্ট্র না বলি, একটা রাষ্ট্র যদি হয়, তার আপনি যে সরকার, তার আইন কানুন, পুলিশ, সেটা থাকে হচ্ছে সাধারণ নিরপরাধ যে মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, যে যারা আক্রমণ করেছে সেই আপনার মানে আপনার অস্ত্র শস্ত্র নিয়ে, তারপরে আপনার আহ সন্ত্রাসী নিয়ে, তাদেরকে গ্রেপ্তার করার পরিবর্তে আমাদেরকে উল্টো পুলিশ আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গেল। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বসিয়ে রাখলো অনেকক্ষণ, যে তখনও মামলা হয়নি, আমাদের কিছু বলাও হলো না, আমাদেরকে খাবার দাবারও কিছু দেওয়া হলো না, বাইরে থেকে খাবার আনা যাবে কিনা সেটাও আমাদেরকে জানানো হলো না, এবং সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়া হচ্ছে। আর আমরা নিরপরাধ যারা নাগরিক, আমরা যারা দেশের মোটামুটি সচেতন নাগরিক, আমাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে হেনস্থা করা হচ্ছে। তারপরে আপনার
আদালতের মাধ্যমে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি ওখানে, আমরা ডিবি অফিসে ছিলাম, আমাদের ওই রাতে যে হেনস্থা করা, হ্যাঁ, আপনার যে গারদের ভিতরে রাখা হলো, সেখানে একটা টয়লেট নাই, মানে একটা টয়লেট এত অপরিষ্কার, তারপর কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, নিচে ফ্লোরে ঘুমাতে হলো। তো এই যে ডিবি অফিসে প্রতিনিয়ত নানা ধরনের মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তো তারা কি মানে একটা নাগরিকের যে ন্যূনতম যে আপনার প্রয়োজন, যে একটা পরিষ্কার বাথরুম, একটা ধরেন একটু ওগুলো তো মানে নেই। আমি যদি জেল জীবনের কথা জিজ্ঞেস করি, আপনি নিউট্রিশাস যে একটু কারাগারে ছিলেন, আমি এটা পোলাও কি কোরমার কথা প্রথমবারের বলছি। মতন, এটা কি আপনার প্রথম কারা জীবন, কারাবাস কি এই প্রথম? এটা আমার প্রথম কারাজীবন, এটা আমার প্রথম আচ্ছা, প্রথম সেই জায়গা কারাজীবন। থেকে তো আপনার এবং বিস্তর অভিজ্ঞতা। এই কেমন এই ছিলেন কারাগারে, কারাগারে কেমন ছিলেন? আমি কারাগারে বলবো যে আমার কারাগারের যে অভিজ্ঞতা সেটা একদমই, মানে যদিও আমি ডিভিশন পেয়েছিলাম, কিন্তু আমি বলবো যে একদম আমার অভিজ্ঞতা সন্তোষজনক নয়, খুবই খারাপ। আমার কাছে মনে হয়েছে অন অফ, মানে সর্ট অফ টর্চার। আপনি এখানে যারা, যাদের কনভিকশন হয়ে যায়, যাদের কনভিকশন হয়ে যায় তাদেরকে আপনি ধরেন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কাউকে 10 বছর, কাউকে 5 বছর। আপনি কনভিকশন হয়ে গেলে তাকে আপনি শাস্তি দিচ্ছেন, কিন্তু আন্ডার ট্রায়াল প্রিজনারকে আপনি যে এই যে মানে কষ্টগুলো দিচ্ছেন, তো তার তো সে তো ছাড়াও পেতে পারে। আর আমরা যারা গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের তো দৃশ্য তো মানে একটা মিথ্যা মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ আমরা, মানে আমাদের ঘটনাটা ছিল প্রকাশ্য দিবালোকে, এবং ওইখানে ডজন ডজন ক্যামেরা ছিল। ক্যামেরাতে আপনার প্রত্যেকটা, আমরা কখন অনুষ্ঠান শুরু করেছি, কখন কে বক্তৃতা দিয়েছে, কিভাবে মব হয়েছে, মব ওই সবকিছু কিন্তু আপনার একটা কনক্লুসিভ এভিডেন্স, মানে ওই আপনার ভিডিও ধারণ করা আছে। এবং সেটা কিন্তু আপনি ধরেন যে রাতের আধারে একটা অপরাধ হলো, হত্যাকাণ্ড হলো, কে হত্যা করেছে সেটা বের করার জন্য তদন্ত করতে হয়। কিন্তু আমাদের ঘটনা এটা তদন্ত করার জন্য তো আপনার মানে এটা বের করার জন্য তো তদন্ত করার দরকার নেই, কারণ কারা করেছে তাদের মুখ বাঁধাও ছিল না। তারা কিন্তু খোলা মুখে, খোলা মুখে প্রকাশ্য দিবালোকে বরং হ্যান্ড মাইক। মামলার নথিতে উল্লেখ করা হলো যে আমরা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম, আলোচনা করছিলাম এই সরকার কিভাবে উৎখাত করা যায়। এবং যখন শুনানি হলো অ্যাপেলেট ডিভিশনে, হাইকোর্টও নয়, অ্যাপেলেট ডিভিশনে, অন্তত আমার ক্ষেত্রে এটা হয়েছে, সম্ভবত আপনার ক্ষেত্রেও এই মানে এই আর্গুমেন্টে রাষ্ট্র গিয়েছে যে আমরা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিলাম। আপনার কাছে যে অস্ত্র ছিল সেগুলো কোথায়, হাফিজুর রহমান কার্জন, হাফিজুর রহমান কার্জন? মানে আমরা কি সশস্ত্র না, বিপ্লবে, আপনার আপনার আমি অস্ত্রগুলো কোথায়? আমি ব্যক্তিগতভাবে আপনার মহাত্মা গান্ধীর যে অহিংস আন্দোলন, বঙ্গবন্ধুর যে অসহযোগ আন্দোলন, আমি আন্দোলনের ক্ষেত্রে এগুলোতে বিশ্বাস করি। আমি বিপ্লবীও না, আমি আপনার সশস্ত্র সশস্ত্র যে সমস্ত সহিংস কার্যকলাপ সেগুলোকে সমর্থনও করি না। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি যেটা পছন্দ করি শান্তিপ্রিয় আন্দোলন। আপনার যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হয়, আপনি মানববন্ধন করেন, আপনি আলোচনা করেন, আপনি আপনার প্রতিবাদটা জানান, কিন্তু কোনো সহিংসতা না, কোনো ভাঙচুর না। আর যদি আপনি মানে যুদ্ধ না, করতে আমি হয়, আমি যেটি বলছি, আমি বলছি রাষ্ট্রপক্ষ থেকে এই আর্গুমেন্টে যাওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আমরা প্রকাশ্য দিবালোকে রিপোর্টার্স ইউনিটের মতন একটা আলোচনা সভাতে ছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে, সংবিধান নিয়ে। সেখানে মামলা নথিতে উল্লেখ করা হলো এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি তার বক্তব্য উপস্থাপন করছেন যে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবে অংশ নিচ্ছিলাম। মানে মিথ্যা বলারও তো একটা লিমিট থাকে, আমি সেটাই আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আইনের ভাষায় এটি কি বলবেন? মানে আমি জানি না, যখন রাষ্ট্রপক্ষ এই ধরনের নারেটিভ ক্রিয়েট করে এবং মিথ্যার জায়গা থেকে, চরম মিথ্যাবাদিতার জায়গা থেকে, তখন এইগুলোকে পাল্টা আইনি ব্যাখ্যায় কি বলা যেতে পারে? এরকম কোনো তথ্য কি আছে আপনার কাছে? না, আমি যেটা মানে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে যেটা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে আপনার এই আহ, বিরোধী দল এবং রাজনৈতিকভাবে যারা ভিন্ন মত পোষণ করেন, সরকারের সমালোচনা করেন, সরকারের অন্যায়ের আহ, জন্য প্রতিবাদ করেন, তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়, হেনস্থা করা হয় এবং তাদের নামে নানা রকম মামলা দেওয়া হয়। এটা ব্রিটিশ আমলে হয়েছে, বাংলাদেশের সব আমলে হয়েছে, এবং গত আমলেও হয়েছে। এবং এইটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে যে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানটা হয়েছে, তাতে করে মানবাধিকার সুরক্ষিত হবে, মানুষের যে
আগে যে সমস্ত আমরা কথা শুনতাম, যে ক্রস ফায়ারের কথা, তারপরে আপনার মিথ্যা মামলার কথা, তা আমরা তো দেখলাম যে আসলে ইউনূস সাহেবের সময় আইন শৃঙ্খলা বিচার এটার কোনো বালাই নেই, বরং আপনার মব ভায়োলেন্স শুরু হয়েছে। এখন মব করে আপনাকে কখন পদত্যাগ করাবে, মব করে কখন আপনার বাড়িঘর জ্বালিয়ে দেবে, মব করে কখন আপনার কারখানা জ্বালিয়ে দেবে, মব করে আপনাকে কখন পিটিয়ে মেরে ফেলবে, মব করে আপনাকে, মানে কারো কোথাও কোনো নিরাপত্তা নেই। এবং এই ইউনূস সরকার, আমার কাছে মনে হয় যে তারা, ইউনূস সরকারের ক্ষমতা, বাংলাদেশের বিচার, বাংলাদেশের আইন, বাংলাদেশের যে নৈতিকতা, সবকিছুকে অপহরণ করেছে। এখন তাদের একদিকে তারা ক্ষমতায় বসে নিষ্ক্রিয়, পুলিশ কাজ করছে না, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা প্রায় নিষ্ক্রিয়। ওদিকে যারা মব, মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা বিভিন্ন জায়গায় মব করে প্রত্যেকটা জায়গাতে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি বিশ্ববিদ্যালয়ে যান, শিক্ষকদের কিভাবে ধরে আপনার হেনস্থা করছে। আপনি সচিবালয়ে যান, তারা কাজ করতে পারছে না। তারা একটা হচ্ছে আতঙ্ক যে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কিনা, মানে এখন হয়তোবা সেটা যাচ্ছে না প্রথম থেকে যেটা গিয়েছিল। আবার আপনি সেনাবাহিনীর মধ্যে যান, সেখানেও কিন্তু একটা মানে আপনি তাদের যাদের বিচার করা হচ্ছে, সেই বিচারটা কিন্তু, মানে কি বলবো, যে তাদের বিচারটা আইসিটিতে হবে কি, এই জিনিসটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। যে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা অবশ্যই বিচার হবে। আমি বলছি না যে সামরিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত হবে, বিচার হবে। কিন্তু আমি দেখছি যে মানে আইসিটিতে যে বিচারটা হচ্ছে, পেনাল কোডের মামলার বিচার হচ্ছে আইসিটিতে। বাংলাদেশে 5ই আগস্টে কোনো যুদ্ধ হয়, বাংলাদেশে কোনো সিভিল ওয়ার হয়, তাহলে পরে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস তো হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস না হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কি করে হয়? এখন আপনি সেটা বলতেও পারবেন না। আপনি আপনি যে সরকার কোনো কাজই করছে না, দেশের ভিতরে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের শিক্ষা প্রতিষ্ঠান চলছে না, দেশের ভিতরে চাকরি বাকরি নাই, দেশের ভিতরে 6 কোটি দরিদ্র বেড়ে গিয়েছে। তো হোয়াট হেল দিস ইউনিস গভর্নমেন্ট ইজ ডুইং, তারা কি করছেটাকে, মানে না পারলে বাবা তোমাদের একমাত্র কাজ ছিল নির্বাচন একটা করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাও। এখন তোমরা সেটাও ঠিক মতো করতে পারছো না। দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা, শিক্ষা, আপনি জানেন যে সম্প্রতি আপনার ওই মিউজিক এবং শরীর চর্চা সেটাকে বাদ দিয়ে দিয়েছে। মানে এইটা, আপনি একটা নোবেল লরিয়েট, এবং এই নোবেল লরিয়েট এই সরকারের ভিতরে সবাই ওয়েস্টার্ন এডুকেটেড, হাইলি এডুকেটেড, এবং তারা সেই কয়েক হাজার বছর আগের যে প্রাগৈতিহাসিক অন্ধকার, সেই অন্ধকারটুকু কোথায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। যে এখানে আপনার মিউজিক থাকবে না, এখানে শরীরচর্চা থাকবে না, এখানে সংস্কৃতি থাকবে না, এখানে তারা যা বলবে, হ্যাঁ, এটা এখানে এখানে তারা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিবে, এখানে তারা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দিবে, তারা গান বাদ দিয়ে দিবে, তারা সংস্কৃতি বাদ দিয়ে দিবে, তারা শিক্ষা হতে হবে তাদের মতো করে, পোশাক পরতে হবে তাদের মতো করে। এই যে প্রাগৈতিহাসিক অন্ধকার, মানে যারা সেটা চায় তাদেরই তো সরকার, মানে আই উড লাইক টু সে ইউনূস সাহেবকে তো আমি বলবো যে রাজাকার ইনকারনেট। হ্যাঁ, কারণ উনি রাজাকারদের অবতার। ওনার এই পর্যন্ত আমরা বিভিন্ন ঘটনায়, 5ই আগস্টের পরে প্রথম যখন আমরা সবাই কিন্তু উৎফুল্ল হয়েছি, 5ই আগস্টে যখন হয়েছে, আমরা চিন্তা করেছি যে বাংলাদেশটা গণতন্ত্রের পথে নতুন করে এগিয়ে যাবে, বাংলাদেশটা মানবাধিকার, আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটা জায়গাতে এগিয়ে যাবে। কিন্তু আমরা কিছুদিন পরে দেখলাম যে আসলে মানে বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে যোগাযোগ, এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। তারা সেটেলড ইস্যু, 47 সাল ওইটা সেটেলড হয়ে গিয়েছে, 1971 সাল সেটেলড হয়ে গিয়েছে। মানে যে সমস্ত ইতিহাসটা আপনার ইতিমধ্যে আমরা সেটেল করেছি এবং যেই ইতিহাসের থেকে প্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারা সেইটাকে বিতর্কিত করছে। ওদিকে আপনার বাংলাদেশের মানুষের শিক্ষা, মানে চাকরি বাকরি নাই। আপনার শিক্ষা মানে কি, আপনার এখন স্টুডেন্টরা বলে দিচ্ছে যে আপনার এই শিক্ষক ক্লাস নিবে, এই শিক্ষক খাতা দেখবে, এই শিক্ষক কত নাম্বার দেবে, এই শিক্ষক থাকবে কি থাকবে না, সবকিছু তারা ঠিক করে দিচ্ছে। এখন শিক্ষককে তারা মানে ধরে নিয়ে তারা চড় থাপ্পড় দিচ্ছে, শিক্ষককে তারা বলে দিচ্ছে এই উপাচার্যের কাছে গিয়ে যে উনাকে রাখা যাবে না, উনাকে রাখা যাবে না, উনি তার দোষর। মানে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনি প্রত্যেকটা জায়গাতে, আপনি সেনাবাহিনীর মধ্যে যান, আপনি সচিবালয়ে যান, আপনি সাংবাদিকদের মধ্যে যান। সেদিন আপনার মানব জমিনের সম্পাদক তিনি বলেছেন যে আমরা মবের জন্য তো মানে ঠিকভাবে কাজও করতে পারছি না। আপনি একটা সংবাদপত্র অফিসে গিয়ে আপনার সমন্বয়করা গিয়ে তারা 5 জন সাংবাদিককে আপনার বললো যে এখনই তাদের চাকরিচ্যুত করতে হবে।
আপনার মানে যদি এটা এরকম হতো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আপনি প্রতিনিয়ত শত শত ঘটনা হচ্ছে, আপনি যে কোনো জায়গাতে মব করে একজন মানুষকে হত্যা করছেন, মব করে একটা বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, মব করে 32 নম্বর মানে কয়বার জ্বালানো, মানে এটা হোয়াট কাইন্ড অফ কাওয়ার্ডিশ অ্যাক্ট, মানে এটা কত বড় কাপুরুষিত কাজ। উন্মাদনাও শেখ একটা মুজিবুর রহমান, হুম। তো এই যে আপনার সরকার তাদের জন্য যেটা আমরা ইয়ে করেছি, এবং তারা নিজেরাও বলেছেন তাদের কাজটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তা আমরা দেখলাম যে সংস্কারটা আসলে তারা এটা একটা তাদের সামনে একটা মুখোশ তারা রেখেছেন। সংস্কারের যে আপনার কি বলবো, এই জিনিসটাকে সামনে রেখে তারা মানে মুক্তিযুদ্ধ তারপরে অনেক কিছু পরিবর্তন করে ফেলছেন, বাট দে ডু নট হ্যাভ দি ম্যান্ডেট টু ডু দিস। হ্যাঁ, আপনি যখন আইনের কথা বলছিলেন, এই যে মবের কথা বলছিলেন, আইন বিচারাঙ্গন ইউনূস সরকার অপহরণ করেছে, সমালোচনা হচ্ছে না একেবারে তা নয়, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত হচ্ছে। আর আমরা যারা ওপেন কথা বলছি হাতে গোনা 2, 4, 5, 10 জন, তাদের মধ্যে একজন ছিলেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। মানে আমি বলছি যে এই সমালোচনা সত্ত্বেও সরকার কোনো ক্ষেত্রে পিছপা হচ্ছে না, বরং তাদের যে অ্যাগ্রেসিভনেস, আক্রমণাত্মক যেই রূপ, সেটা একের পর এক তারা প্রকাশ করছে। সাংবাদিক আনিস আলমগীরকেও আটক করা হলো। আমি এটা বলছিলাম যে আমাদের ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকারটাও মানে আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছে। লোয়ার কোর্টে জামিন হয়নি, হাইকোর্টে কয়েকবার মুভ করার পরেও জামিন হয়নি, কারো কারো অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়া লেগেছে। আপনি সাংবাদিক আনিস আলমগীরের বিষয়ে কি বলবেন, যদি ছোট করে কোনো মন্তব্য করেন? একইভাবে একটা ফেক মামলা তাকে আটক করা হয়েছে। আমি আসলে চিন্তাই করতে পারি যে আনিস আলমগীর ভাইকে গ্রেপ্তার করতে। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে মানে তাকে বড়জোর যখন গ্রেপ্তার করেছে, আটক করেছে, তখনই আমি খুব শকড, মনটা খুব খারাপ। তা আমি চিন্তা করেছি না, ডিবি অফিসে নিয়ে সম্ভবত জিজ্ঞাসাবাদ করে কিংবা কিছুক্ষণ রেখে তারপরে ছেড়ে দেবে। পরে দেখলাম যে তাকেও গ্রেপ্তার করেছে এবং রিমান্ডেও দিয়েছে। কি ভয়ঙ্কর কথা! আমাদের তো রিমান্ডে দেয়নি, আপনাকে কি দিয়েছিল? আমরা তো জেলে গিয়ে আমি চলে গেলাম তবে যে চম্পাকলিতে, আপনি প্রক্রিয়ায় মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে আটক করা হলো 12টার দিকে, রাত 1টার দিকে, 13 ঘন্টা পর মামলা দেওয়া হলো। ঠিক আনিস ভাইয়ের ক্ষেত্রেও তাই, আটকের পর দিন প্রায় 20-22 ঘন্টা পর তার নামে মামলা দেওয়া হলো, একই সন্ত্রাস বিরোধী আইন। না, ধরেন আমার যেটা মনে হয়েছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে মানে দেশের পরিস্থিতি এতটা উত্তাল হলো, এবং এখানে তো আমরা দেখলাম যে সরকারের ভূমিকা এবং আরেকটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের ভূমিকা, এমনকি এটার সাথে ভারতে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের কেউ জড়িত কিনা, অনেকগুলো প্রশ্ন এসেছে। না যদি একটু এরকম স্পষ্ট হতো, ইভেন মির্জা আব্বাসকেও, তাকেও তার তার নামও এসছে, মানে অনেকে তার দিকেও তীর ছুঁড়েছে। তো বিষয়টা যদি এরকম হতো যে হ্যাঁ, একজন হত্যাকাণ্ড হয়েছে এই কারণে এবং কারা হত্যা করেছে সেটা যদি মোটামুটি একটা ধারণা পেতাম তাহলে সমস্যা ছিল না। কিন্তু আমরা তো দেখলাম যে প্রত্যেকটা জায়গাতেই আপনার মানে খুব কিছু কিছু অকাট্য যুক্তি আছে বিশ্বাস করার যে এরা খুন করতে পারে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও খুন করতে পারে, আবার ওখানে যে প্রার্থী আছে সেও পারে, আবার ভারতে যারা আছে তারাও পারে, আবার অন্য কেউও পারে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে মানে এমনকি পুলিশ এবং সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে তখন আপনার মানে তাদের নিজেদের যে দায় দায়িত্ব সেটা অন্যের উপর চাপানোর জন্য কিংবা আপনার অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য আনিস আলমগীর ভাইকে বলি হতে 2001 সালের পর থেকে কিন্তু এই উচ্চ আদালত কিন্তু আস্তে আস্তে আপনার দুর্বল হতে থাকে, এবং গত আমলে কিন্তু আপনার আমি বলবো যে এই উচ্চ আদালত তাদেরকে নানাভাবে আপনার সেই প্রাতিষ্ঠানিকতা নষ্ট হয়েছে, এবং এই আমলে এসে সেটা একদম মানে কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো। কারণ একজন হাইকোর্ট ডিভিশনের জাজ একজন ব্যক্তিকে বেআইনি ভাবে মানে মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে। তার জামিন যখন তিনি দিলেন তখন আপনার প্রধান বিচারপতি তাকে শোকজ করে দিলেন, কিংবা তাকে ইয়ে করলেন যে আপনি কেন এই জামিনটা দিলেন। এটা তো দিস ইজ নট দি মানে টাস্ক অফ এ মানে চিফ জাস্টিস তো এটা করতে পারেন না। কারণ চিফ জাস্টিস এবং উচ্চ আদালতের কাজ হচ্ছে মানবাধিকার, নাগরিকদের অধিকারকে সমুন্নত রাখা, এবং আপনার বাংলাদেশ কনস্টিটিউশনকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তার মানে হচ্ছে এখানে যদি সরকার কোনো অন্যায় করে
এখানে যদি মানে সরকার কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সন্ত্রাসী মানে কোনো নাগরিককে হুমকি তৈরি করে, নাগরিকের জন্য কোনো অন্যায় তৈরি করে, সেটার প্রতিকার করবে উচ্চ আদালত। কিন্তু এখানে জামিন পাওয়ার যে বৈধ অধিকার, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা মিথ্যা মামলায়, মব করে একটা মিথ্যা মামলায় আমাদেরকে জেলে মানে জেলে পাঠিয়ে দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে ওখানে আপনার বন্দি করে রাখা হচ্ছে, এবং জেলখানার শুধু পরিবেশ আমাদের মোটেই তো ভালো নয়, ছিল না। আমাদের মতো অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে নিরপরাধ। প্রকৃত অপরাধীরা যেমন রয়েছে, আবার অসংখ্য নিরপরাধ মানুষ রয়েছে। এবং সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে বিষয়টা আমার কাছে, আমি দেখলাম আমার সাথে ছিল 17 বছরের শিশুরা, 17 বছরের শিশুরা, তাদেরকে আটক করে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে, এবং তাদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের জামিনটাও হচ্ছে না। লোয়ার কোর্টে তাদের আইডি কার্ড শো করা হচ্ছে, বয়সের সার্টিফিকেট শো করা হচ্ছে, জন্ম সনদ, নিবন্ধন সনদ শো করা হচ্ছে, তারপরও তাদের জামিন মিলছে না। মানে আমরা আছি কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? শুধু এই উত্তরটা নিয়ে আমরা শেষ করবো। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমি যদি ছোট আসলে করে বলেন। যেটা বলবো যে আসলে যে কথাটা আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার এবং মানুষের যে নিরাপত্তা সুরক্ষা, সেটিকে আপনার ছিনতাই করেছে কিংবা অপহরণ করেছে। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটু শেয়ার করতে চাই যে আপনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেককেই মানে যদি আপনার আগের আমলে যারা দুর্নীতি করেছে, যারা টাকা পাচার করেছে, যারা নানাভাবে আইন লঙ্ঘন করেছে কিংবা মানুষের ভোগান্তির কারণ হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে ডিউ প্রসেস অফ লতে আপনি সবকিছু করেন, কোনো আপত্তি নেই। আমরা সেটা তো আমরা সেই জন্যই তো আমরা মানে সবসময় আমরা কথা বলি যে যে কেউ মানে সরকারে থাক সে আইনসঙ্গতভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে, এবং যে অন্যায় করবে, যে দুর্নীতি করবে, যে পাচার করবে, তার জন্য শাস্তিটা হয়। কিন্তু আপনি এই 5ই আগস্টের পরে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, এবং যে মানে গ্রেপ্তার করা হয়েছে যেমন ধরে তৌফিক ইলাহি চৌধুরী। হ্যাঁ, তৌফিক ইলাহি চৌধুরী সম্পর্কে আমি কিন্তু খুব বেশি জানতাম। হ্যাঁ, পরে আমি দেখলাম যে উনি একজন 1968-69 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তারপরে তিনি মানে পাকিস্তান সিভিল সার্ভিসে জয়েন করেন, এবং সেই অবস্থায় তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন। এবং মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন কিন্তু ওই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি কিন্তু একদম মানে সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন। তিনি কবি জসিমউদ্দিনের যে মেয়ে, তাকে বিয়ে করেছেন। এরকম একটা লোক, হ্যাঁ, তার যদি কোনো মামলা থাকে আপনি তাকে দেন, আপনি তাকে বিচার করেন। কিন্তু এরকম 80 বছরের একটা লোক, তাকে আপনি আজকে 15 মাস হয়ে গেছে, আপনি তাকে কোনো জামিন দিচ্ছেন না। এবং এই লোকটা আপনি তাকে কি মামলা দিয়েছেন? আপনি তাকে মামলা দিয়েছেন তিনি কেন মানে সাবেক প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। মানে এরকম হাস্যকর সব মামলা দিয়েছে। এবং আপনি দেখেন যে আসাদুজ্জামান নূর হচ্ছে বাংলাদেশের একজন মানে লেজেন্ডারি অ্যাক্টর। মানে এরকম একজন মানে মানে কি বলে যে এরকম একটা অভিনেতা আমরা কয় দশকের পর দশক চলে এগুলো কিন্তু আমরা পাবো না। এবং উনি যে একজন সজ্জন ব্যক্তি, এবং তাকে মামলা দিয়েছে হত্যা মামলা, এবং তিনি 80 বছর বয়স এখন, তিনি সেই 14 মাস 15 মাস ধরে সেখানে আপনার পড়ে আছেন। তারপরে আপনি ধরেন প্রফেসর আবুল বারকাত, তাকে কেন ইয়ে করা হলো? আমি আরেকজনের কথা বলতে চাই যে আপনার ব্যারিস্টার মেহেদী, আমার বয়সী, এবং তিনি ছিলেন সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল। তাকে মামলা দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে আপনার একটা হত্যা মামলা, এবং সেখানে তার নামও নাই। এবং তার যেটা হয়েছে যে অন্যান্য মানে কয়েকজনের নাম দেওয়ার পরে অন্যান্য 300 জন তার ভেতরে তাকে ঢুকিয়ে দিয়েছে। এবং তার তার আপনি তার তার বিষয়টা তো আপনার ভয়ঙ্কর। সাবেক বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে অভিযোগটা কি যে তার যে তিনি যে মানে রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা সেটাকে বিলুপ্ত করেছিলেন। সেইটা তো প্রচন্ড সমালোচনা আছে, আমি নিজেও সমালোচনা করেছি, আপনি হয়তো বা করবেন। কিন্তু এরকম সমালোচনা তো অনেকের বিরুদ্ধে আছে, এবং এই সমালোচনা আপনি যদি সেটা সমালোচনা করে থাকেন সেটাকে রিভিউ করে আপনি পরিবর্তন করেন। কিন্তু সেই জন্য একজন বিচারককে হাতে শিকল দিয়ে, হাতে হাত কড়া পরিয়ে আপনি যখন তাকে জেলে নিয়ে গেলেন, পুরো বিচার বিভাগের আপনার হাতেই তো হাত কড়া পড়ে গেল। এই জিনিসটা তো একটা সিম্পল আন্ডারস্ট্যান্ড। এবং এই লোকটা আপনার বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হসপিটালের ভিতরে তার 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে।
এবং এই সরকার এত নির্মম যে ৮০ বছরের এই সমস্ত ব্যক্তি, আসাদুজ্জামান নূর, তৌফিক এলাহি চৌধুরী, বিচারপতি খায়রুল হক, ৮০ বছর বয়সের একজন ব্যক্তি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, মানে এটা তো মানে তারা তো মারা যাবে। এবং আপনি তাদেরকে বিচার করেন, আমরা তো বলছি যে বিচার আপনি করেন, বিচার করেন, কিন্তু তাদের জামিন দিয়ে তাদেরকে সুস্থ, এবং আপনি জানেন নুরুল মজিদ হুমায়ুন তিনি যে মারা গিয়েছেন, সেটা মারা গিয়েছেন চিকিৎসা না দেওয়ার কারণে। কারণ আপনার তার প্রথমে ডেঙ্গু, তারপরে বোধহয় চিকনগুনিয়া হয়েছিল, এবং ডেঙ্গু হওয়ার পরে তিনি হাঁটতে পারছেন না, তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়, এবং তিনি মানে গাটা ফুলে গিয়েছে, তাকে একটা জায়গায় মানে একটা রুমের ভিতরে ফেলে রাখা হয়েছে, কেউ নাই, তার ফ্যামিলিকেও খবর দেওয়া হয় নাই, এবং তিনি যখন আপনার তাকে যখন মানে লাশ বের